ওয়েলকাম টু মিনালস স্টাডি জোন। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর কিছু গুরুত্বপূর্ণ টপিক। একটা হচ্ছে পারমাণবিক আকার আর একটা আয়নীকরণ শক্তি। এই দুইটা টপিকই খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকবারে যদি এই অধ্যায় থেকে প্রশ্ন ধরে তাহলে এখান থেকে কোশ্চেন থাকে। তাহলে চলো পারমাণবিক আকার সম্পর্কে একটু ধারণা দিই। আমরা জানি কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি হ্রাস পায়, এবং উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায়। কেন পারমাণবিক আকার হ্রাস পাবে অথবা উপর থেকে নিচের দিকে গেলে কেন পারমাণবিক আকার বৃদ্ধি পাবে, সেটার কারণটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। 3 নাম্বার পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই 3 নাম্বার পর্যায়ে দেখো সোডিয়ামের 3টি কক্ষপথ, ম্যাগনেসিয়ামের 3টি কক্ষপথ, অ্যালুমিনিয়ামের 3টি কক্ষপথ, অর্থাৎ 3 নাম্বার পর্যায়ে সকল মৌলের কক্ষপথ সংখ্যা কত হবে? 3। তেমনি 4 নাম্বার পর্যায়ের সকল মৌলের কক্ষপথ সংখ্যা হবে 4। তাহলে দেখো এখানে কক্ষপথ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা একটি একটি করে বৃদ্ধি পেতে থাকে। দেখো সোডিয়ামের 11টা প্রোটন আর হচ্ছে 11টা ইলেকট্রন, তেমনি ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন এবং 12টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের 13টি প্রোটন এবং 13টি ইলেকট্রন। এখান থেকে বোঝা যায় এখানে 11টা প্রোটন মানে এখানে 12টা প্রোটন, অর্থাৎ একটা করে প্রোটন বাড়ছে, এবং বাইরের কক্ষপথে একটি করে ইলেকট্রন বাড়ছে। তাহলে কেন্দ্রে যদি প্রোটন সংখ্যা বাড়ে অর্থাৎ ধনাত্মক আধান বৃদ্ধি পায়, তাহলে কেন্দ্র দ্বারা বাইরের কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি বাড়তে থাকবে। দেখো এখানে 11টা প্রোটন ছিল, 11টাই ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখানে 12টা প্রোটন কি করবে? 12টা ইলেকট্রনকে, আর এখানে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো তোমরা একটু খেয়াল করো, আসলে যে কোনো একটা প্রোটনকে যদি আমরা কাউন্ট করি, ওই প্রোটনটা 11টা ইলেকট্রনকে আকর্ষণ করবে। এটা এমন নয় যে একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তোমরা খেয়াল রাখবা, এখানে একটা প্রোটনকে যদি আমরা কাউন্ট করি তাহলে এটা প্রত্যেকটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। আবার একটা ইলেকট্রনকে যদি আমরা কাউন্ট করি তাহলে সেটা প্রত্যেকটা প্রোটনকে আকর্ষণ করবে। তাহলে দেখো এখানে থেকেও এখানে যদি একটা প্রোটন বেড়ে যায় তাহলে কি একটা প্রোটন এই 12টা ইলেকট্রনকে আলাদা আলাদা আকর্ষণ করবে না? ফলে দেখা গেছে যে আকর্ষণের দরুন আকারটা কিছুটা সংকুচিত হয়। তাহলে তোমরা খেয়াল করো যে বাম থেকে ডানে গেলে পরমাণুর কক্ষপথ সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কিন্তু কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির কারণে কেন্দ্র দ্বারা অর্থাৎ নিউক্লিয়াস দ্বারা বাইরের কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। এই কারণে আকারটা হ্রাস পায়। এখন দেখো আকার যদি হ্রাস পায় তাহলে ব্যাসার্ধ হ্রাস পাবে। আকার হ্রাস পাওয়া মানে কি ব্যাসটা হ্রাস পাওয়া, আর ব্যাস হ্রাস পাওয়া মানে হচ্ছে ব্যাসার্ধ হ্রাস পাওয়া। হ্যাঁ, এবার গ্রুপে যদি আমরা চিন্তা করি উপর থেকে নিচের দিকে গেলে দেখো একটি একটি করে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে। এই কক্ষপথ সংখ্যা বৃদ্ধির কারণে তোমার আকার অটোমেটিক্যালি বাড়বে। কেন্দ্রে যতটাই প্রোটন বাড়ুক অথবা বাইরের কক্ষপথে যতটাই ইলেকট্রন বাড়ুক কোনো লাভ নেই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেন্দ্র দ্বারা বাইরের কক্ষপথের প্রতি আকর্ষণটা যতটাই থাকুক না কেন, এখানে কক্ষপথ একটা করে বৃদ্ধির কারণে আকারটা অটোমেটিক্যালি বেড়ে যায়। তোমরা একটু খেয়াল করো, পারমাণবিক আকারের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী জিনিস আছে, সেটা হচ্ছে কি সোডিয়াম এবং ব্রোমিনের মধ্যে। সোডিয়ামের আকার ব্রোমিনের তুলনায় ছোট হওয়ার কথা, কিন্তু সোডিয়ামের আকারটা ব্রোমিনের তুলনায় বেশি। এর কারণটা একটু দেখো, তোমার
তোমাদের বোর্ড বইয়ে 1 নাম্বার সৃজনশীলে আছে এটা ফ্লোরিন, ক্লোরিন আর একটা হচ্ছে ব্রোমিন। এখানে সোডিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম। দেখো সোডিয়ামের কি আকারটা ব্রোমিনের তুলনায় ছোট হওয়ার কথা, কিন্তু ব্রোমিনের আকারটা বড়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে কেন্দ্রে প্রোটন সংখ্যাটা অনেক বাড়ে এবং তোমার কি ব্রোমিনের ক্ষেত্রে কয়েকটা প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। কার তুলনায়? বামের একদম 1 নাম্বার গ্রুপের মৌলের তুলনায় এটাতে প্রোটন সংখ্যা অনেক বেশি এবং বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটাও অনেক বেশি। এই কারণে পরীক্ষা করে দেখা গেছে যে সোডিয়ামের তুলনায় ব্রোমিনের আকার কিছুটা ছোট হয়ে যায়। তাহলে এখানে আকারের ক্রমটা যদি তোমাকে বের করতে বলে তাহলে কি হবে? সোডিয়ামের আকার বেশি, তারপর হচ্ছে ব্রোমিন, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে আসবে ক্লোরিন। অর্থাৎ ক্লোরিনের আকারটা কি সবচাইতে ছোট। এখন একটু খেয়াল করো, পারমাণবিক ব্যাসার্ধের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, যেমন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এর মধ্যে কার আকার বড়? কার আকার বড়? তাহলে এখানে অবশ্যই সোডিয়ামের আকার বড় হবে, সোডিয়াম প্লাসের কম হবে। এর কারণটা একটু দেখো, সোডিয়ামের কেন্দ্রে 11টি প্রোটন এবং বাইরের কক্ষপথে 11টা ইলেকট্রন আছে। আবার সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 11টা প্রোটন থাকবে আর বাইরের কক্ষপথে 10টা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখানে তুলনামূলক হারে এটার তুলনায় ইলেকট্রনের তুলনায় কি প্রোটন বাড়তি আছে, এই কারণে আকর্ষণটা বেশি হবে, অর্থাৎ আকারটা ছোট হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা আয়নীকরণ শক্তি নিয়ে একটু আলোচনা করব। আয়নীকরণ শক্তিটা কি? আয়নীকরণ শক্তি দেখো গ্যাসীয় অবস্থায় 1 মোল কোন বিচ্ছিন্ন পরমাণু থেকে হতে একটি করে মোট 1 মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি বলে। দেখো সংজ্ঞাটা একটু বড় হলেও বুঝলে একেবারে সহজ। যেমন সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে সোডিয়াম প্লাস হবে। তাহলে একটি থেকে একটি গেল। আমি যদি 1 মোল ধরি তাহলে 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন যাবে, ফলে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত হবে। তাহলে দেখো এই ঘটনাটা গ্যাসীয় অবস্থায় হতে হবে, এটা একটা শর্ত। তাহলে গ্যাসীয় অবস্থায় 1 মোল কোন বিচ্ছিন্ন পরমাণু হতে একটি করে মোট 1 মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে
এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে কি বলবো? আয়নীকরণ শক্তি। তাহলে দেখো, এই আয়নীকরণ শক্তি মানে আমরা সহজ ভাষায় বলতে পারি কোন মোলের শেষ কক্ষপথ থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তির প্রয়োজন হবে। কিন্তু সংজ্ঞাটা এইভাবেই দিবা, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই দিতে হবে। এটা গ্যাসীয় অবস্থায় একটা শর্ত দেওয়া আছে, এই শর্তটাও লিখতে হবে। দেখো, কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তিটা হ্রাস পায়। এর কারণটা কি? আমরা কিছুক্ষণ আগে বলছি কোন পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা হ্রাস পায়। তাহলে পারমাণবিক আকার যদি হ্রাস পায়, কেন্দ্র থেকে বাইরের ইলেকট্রনের দূরত্বটা কি কমে যায়। ফলে বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নিতে হলে বেশি শক্তির প্রয়োজন হবে। তোমরা একটু খেয়াল করো, যেমন ধরো আমার বাসায় একটা ফল গাছ আছে, এই ফলটা চুরি করে নিতে হলে একটু বেশি শক্তির প্রয়োজন হবে না? চোর কি সহজে নিতে পারবে না? যদি এই ফল গাছটা ধরো আরেকটু দূরে আছে, তখন চোরে আমাকেই পাহারা দিবে, দিয়ে দেখে কিছু অন্য চোর কে ওই ফলটা সহজে নিয়ে নিতে পারবে। আর যদি আরো দূরে হয়, তাহলে দেখবা যে ফল গাছ সহকারে চুরি হয়ে যায়। তাহলে এই থেকে আমরা একটু বুঝে নিব যে কেন্দ্র থেকে বাইরের কক্ষপথের ইলেকট্রনটার দূরত্ব যত কম হবে, তত ইলেকট্রনকে সরিয়ে নিতে হলে বেশি শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। তাহলে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকারটা তোমার কি হ্রাস পায়, এই কারণে তোমার ইলেকট্রনটা সরিয়ে নিতে বেশি শক্তির প্রয়োজন হবে। উপর থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ গ্রুপে যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, তাহলে দেখো কক্ষপথ সংখ্যা বৃদ্ধির কারণে আকারটা বাড়ে। এই আকার বাড়ার কারণে বাইরের কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বাড়তে থাকে, ফলে আকর্ষণটাও কম থাকে। এই কারণে ইলেকট্রনটা সরিয়ে নিতে হলে কম শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ কোন গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তিটা কি হ্রাস পাবে। এখন দেখো, আয়নীকরণ শক্তির উপরে দুই একটা ব্যতিক্রমধর্মী জিনিস আছে। এক নম্বরে যেমন বোরন আর বেরিলিয়ামের কথা বলি। এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে দেখো তো, বেরিলিয়ামের থেকে বোরনের আয়নীকরণ শক্তিটা কি বেশি হওয়ার কথা, বাট বেরিলিয়ামের বেশি। নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, নাইট্রোজেনের বেশি। ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, বাট ম্যাগনেসিয়ামের বেশি। এখানে ফসফরাসের বেশি। তাহলে এই চারজনের মধ্যে সমস্যা। আসলে আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি, অর্থাৎ বাম থেকে ডানে গেলে কোন পর্যায়ে পারমাণবিক আকার হ্রাস পায় বলে তোমার কি আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। আসলে এটা ব্যাখ্যাটা দিচ্ছি কি একটা কারণ দিয়ে। তোমরা ইন্টার লেভেলে যখন উঠবা, তখন দেখা গেছে যে এটা 5টা কারণ আছে। কয়টা কারণ? 5টা কারণ। তার মধ্যে আরো একটা কারণ আমরা বলবো, যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখানে দেখো বেরিলিয়াম 4 1s2 2s2, s অরবিটালটা কি পূর্ণ। s অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে? 2টা। এই কারণে এটা পূর্ণ, অর্থাৎ পূর্ণ থাকলে ইলেকট্রনটা সরিয়ে নিতে হলে বেশি শক্তির প্রয়োজন হবে। অন্যদিকে বোরনের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে বোরন 1s2 2s2 2p1, এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া সহজ হবে, কারণ p অরবিটালে সর্বোচ্চ থাকে 6টা।
আছে মাত্র কয়টা, একটা। এই জন্যই তোমার একটা ইলেকট্রন সরিয়ে নেওয়াটা ইজি হবে। এই কারণে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বোরনের তুলনায় বেশি। এখন খেয়াল করো নাইট্রোজেন, নাইট্রোজেন কি 7 1s2 2s2 2p3। এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে হলে একটু বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ পি অরবিটালটা অর্ধপূর্ণ। আমরা জানি পূর্ণ বা অর্ধপূর্ণ হলে ওই মোলের স্থায়িত্বটা বেশি। এই কারণে এটা অর্ধপূর্ণ আছে বলে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, তাই আয়নীকরণ শক্তিটা কার তুলনায় অক্সিজেনের তুলনায় বেশি। দেখো অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, এখানে একটা ইলেকট্রন কি আছে, বাড়তি আছে। তাহলে এই যে বাড়তি ইলেকট্রনটা অর্থাৎ অর্ধপূর্ণ থেকেও একটা বাড়তি, এই কারণে এটা একটা ইলেকট্রন সহজে ত্যাগ করে দিয়ে অর্ধপূর্ণ হতে চাইবে, তাই এটার আয়নীকরণ শক্তিটা কম। কার তুলনায়? নাইট্রোজেনের তুলনায়। আশা করি বুঝতে পারছো। তবে নাইট্রোজেন আর অক্সিজেনের মতো ফসফরাস আর সালফারের ক্ষেত্রেও সেম ব্যাখ্যা, আবার বেরিলিয়াম বোরনের মতো হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ব্যাখ্যা। এখন দেখো আয়নীকরণ শক্তির মধ্যে আমরা আরেকটা কথা সংক্ষেপে বলে দিই। যেমন শেষ কক্ষপথ থেকে একটি করে যদি ইলেকট্রন ত্যাগ করে সেটা হবে প্রথম আয়নীকরণ শক্তি, আর যদি একটি ত্যাগ করার পরে আরো একটি করে যায় তাহলে সেটা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এটা মেইনলি আমরা ইন্টার লেভেলে আলোচনা করব, তোমরা এসএসসি লেভেলে এর থেকে বেশি কিছু পড়তে হবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, খোদা হাফেজ।